আচ্ছা, আমরা হচ্ছে আজকে দেখব হচ্ছে রোলস অফ সিস্টেম অ্যানালাইস্ট। এর মানে হচ্ছে যে লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম সিস্টেম অ্যানালাইসিস বা সিস্টেম ডিজাইন লাইফ সাইকেল নিয়ে কথাবার্তা বলছিলাম। সেখানে যারা রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করে, মানে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, এটার মানে হচ্ছে যে আপনি আপনার বিজনেসের জন্য কোনো একটা সিস্টেম ডিজাইন করতে যাবেন। তো অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে আপনার কোনো একটা অফিসে যাবেন, যাওয়ার পর আপনি রিকোয়ারমেন্ট বলবেন যে আমি হচ্ছে আমার বিজনেস দিয়ে এই সার্ভিসগুলো মানুষদেরকে দিব, সো আমার জন্য একটা অ্যাপস বা সিস্টেম ডিজাইন করে দেন। তো আপনার দেখা যাবে যে অনেকগুলো অনবরত আপনার আছে কি বলে সেটা হচ্ছে যে রিকোয়ারমেন্ট আছে। তো যারা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করবে তারা সবগুলো শুনবে, নোট ডাউন করবে যে আপনি আসলে কি চাচ্ছেন। দেন আপনি যা যা বলছেন ইটস ওকে, সবগুলো লিখলো। দেন তারা আবার রিকোয়ারমেন্টগুলো অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করার পর সেখান থেকে দেখবে যে কোনগুলো হচ্ছে মানে বেস্ট প্রায়োরিটি থাকে না, এরকম 10টা প্রবলেম আইডেন্টিফাই করছেন, 10টার মধ্যে হচ্ছে 6টা 7টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আর 3-4টা একটু পরে করলেও সমস্যা নাই, বা শেষে দিয়ে আমরা অ্যাড করবো, ওইটা মেজর ইফেক্ট না। তো এই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি এই যে 10-12টা যে রিকোয়ারমেন্ট দিচ্ছেন, এই রিকোয়ারমেন্টের মধ্যে তারা কি করবে যে মেজরগুলো রিকোয়ারমেন্ট ফাইন্ড আউট করে ওগুলো নিয়ে আস্তে আস্তে আগাইতে থাকবে। আগানোর পরে দেন হয়তো বা শেষে দিয়ে ওই যে যেগুলো নন মেজর হিসাবে আপনি একটু লেস সিগনিফিকেন্ট চিন্তা করছেন, সেগুলো হয়তো লাস্টে দিয়ে ইন্টিগ্রেট করবে। হ্যাঁ, ইন্টিগ্রেট করবে হয়তো শেষে দিয়ে। তো এই যে দেখেন, এই যে ওয়ান টাইপস অফ, এটাও একটা রুলস কার জন্য, রিকোয়ারমেন্ট যিনি অ্যানালাইসিস করে। এখন দেখেন এই যে সিস্টেম অ্যানালাইস মানে কি, ফুল সিস্টেমটাই আসলে সে কী করবে, একটা ওভারভিউ তার কাছে আছে, ফুল সিস্টেমের একটা ওভারভিউ তার কাছে আছে। এখন সে আসলে দেখেন কোথায় কোথায় কোলাবোরেট করে কাজগুলো করে। ফার্স্টে আমাকে বলতেছে ম্যানেজারের সাথে তার সরাসরি কানেকশন আছে। ম্যানেজার কি, তার ঊর্ধ্বতন যে বস, মানে তার উপরের যে বস, মনে করেন তাকে জবাবদাহিতা করে। লাইক আমি হচ্ছে একটা প্রোডাক্ট তৈরি করব, আমি গেলাম হচ্ছে একটা সফটওয়্যার কোম্পানিতে। ওকে, সেখানে গিয়ে আমি আমার একটা প্রতিষ্ঠানের যে আমার এই ধরনের ফিচারগুলি দরকার, তারে আমি সব কিছু বললাম, সে ওইগুলো নোট ডাউন করার পরে এই যে ম্যানেজারটা, এই ম্যানেজারটা কি আমি না, এই ম্যানেজার হচ্ছে প্রতিষ্ঠানের ম্যানেজার, মানে এমডি সিইও, প্রতিষ্ঠানের ম্যানেজার, বুঝা গেল? কারণ আপনি চাইলে তো আপনি তো অ্যাজ এ সিস্টেম অ্যানালাইস্ট হিসেবে আপনি একটা জব করেন। সিস্টেম অ্যানালাইসিস কি, এই যে আপনি হচ্ছেন না, আপনি হচ্ছেন ক্লায়েন্ট। আপনি কে, আপনি হচ্ছেন এই যে ইউজার, এই টাইপসের চিন্তা করতে পারেন, অথবা আপনি এই যে সিস্টেম স্টেক হোল্ডার, এই টাইপসের চিন্তা করতে পারেন। এটা তো হচ্ছে বিজনেসের ভিতরে আপনি যার কাছ থেকে সার্ভিসটা, মানে সিস্টেমটা ডিজাইন করে আনতে যাচ্ছেন, এটা হচ্ছে তার এমপ্লয়ি, মানে সিস্টেম অ্যানালাইস্ট, বোঝা গেল? এর সিস্টেম অ্যানালাইস্ট এবার অবভিয়াসলি কার সাথে কোঅপারেট করবে, তার ঊর্ধ্বতন বস, তাহলে কে আছে, ম্যানেজার আছে। তাহলে দেখেন অথরিটির সাথে, রাইট, এই যে ওনার সাথে উনি কোঅপারেশন করে কাজ করে। এইবার হচ্ছে দেখেন সফটওয়্যার প্রোগ্রামার, প্রত্যেকটা কর্পোরেট অফিসেই দেখবেন স্পেসিফিক কাজগুলো আলাদা আলাদা করা হয়। যেমন আমরা যদি এখানে চিন্তা করি যে সিএসসি ডিপার্টমেন্ট আছে, সেখানে হচ্ছে ডিপার্টমেন্ট থেকে টিচাররা টিচিং দিবে, অ্যাডমিন আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করবে, রেজিস্ট্রার আছে, এক্সাম কন্ট্রোলার আছে, অ্যাকাউন্টস অফিস আছে, সবার কাজ কি আলাদা না? সবার কাজ আলাদা আলাদা। সেম পথ দেখেন এই যে সিস্টেম অ্যানালাইস্ট একই সাথে সফটওয়্যার যিনি প্রোগ্রামার, মানে এই যে কোম্পানিতে যে প্রোগ্রামার তারা নিয়োগ দিছে, তাদের দ্বারাই তো কাজটা করাবে, কোডটা করাবে, তাই না? দেখে তার সাথেও বলতেছে, কোলাবোরেট করতেছে যে আমার কাছে ক্লায়েন্ট আসছিল, সো তার রিকোয়ারমেন্টগুলো হচ্ছে এইরকম, তুমি এইভাবে কোড করো। দেন দেখে এই যে টেকনিক্যাল স্পেশালিস্ট, কোনো কিছু আপডেট ওনার কাছ থেকেও সে কী নিবে, আরও টেকনিক্যাল বলা চলে যে একটা প্রবলেম তো আপনি অনেকভাবে সলভ করতে পারেন, কিন্তু ইফিসিয়েন্ট ওয়ে কোনটা, হয়তোবা তিনি একটা সাজেশন দিবে যে স্যার বলেন প্রোগ্রামারকে যেন এইভাবে কোডটা করে। ওকে, এই যে টেকনিক্যাল স্পেশালিস্ট, হ্যাঁ ওয়ে বলবে। এরপর বলতেছে ভেন্ডর অ্যান্ড সাপ্লায়ার্স, যারা এই সাপ্লায়ারদের সাথেও তার একটা কোলাবোরেট থাকবে। এই সাপ্লায়ার বলা চলে হচ্ছে আপনি যদি এরকম হয় যে থার্ড পার্টি কোনো সার্ভিস, যেমন ডোমেইন হোস্টিংয়ের কথা চিন্তা করেন, কারণ এটা আপনার কোম্পানি নাও দিতে পারে, কারণ ক্লায়েন্ট চাচ্ছে যে আমি ডোমেইন হোস্টিং সহ আমি ওয়েবসাইট চাচ্ছি, ওকে, ডোমেইন হোস্টিং সহ চাচ্ছি, তো সে হয়তো ডিজাইনটা আপনারা দিয়ে করাবে, ডিজাইনটা আপনারা দিয়েই করাচ্ছে, ওয়েবসাইট ডিজাইন আপনারা দিয়ে করাচ্ছে, কিন্তু কোম্পানিতে সফটওয়্যার আছে, টেকনিশিয়ান আছে, কিন্তু যে আপনারা এই যে
ডোমেইন হোস্টিং এর জন্য অন্য কোম্পানির সাথে রাইট থার্ড পার্টির কাছে হ্যাঁ ডিপেন্ডেন্ট। তো সরাসরি ইউজার তো আর এগুলো জানবে না, বা ক্লায়েন্ট আমি যে বানাইতে গেলাম আমি তো আর এগুলো জানবো না। আমি বলবো যে আমাকে একটা ফুল প্যাকেজ প্রোডাক্ট হইলে হলো। তখন এই যে দেখেন আলোচনা করতেছে, এই দুজনের সাথে কোলাবোরেশন আছে। এই যে হচ্ছে নর্মাল ইউজার। নর্মাল ইউজার কেন? নর্মাল ইউজার হয়েছে ইউজার আপনি একটা সিস্টেম ডিজাইন করছেন, কিন্তু এটা আপনি অপারেট করাটা একটু টাফ, কঠিন হয়ে গেছে, ম্যাডাম ফোনটা রেখে দেন, এই একটু অপারেট করা টাফ। তাইলে কী হবে? ইউজার ইন্টারফেস কি একটু কঠিন হয়ে যাবে, তাইলে দেখা যাবে যে এটা ইফেক্টিভ না, তাই তো? তাহলে দেখেন টেস্টিং হইতে পারে, বা আমরা বলি না কেমন হইতেছে, রাইট হ্যাঁ কেমন হইতেছে মানে পারফরমেন্স কীরকম। আপনি দেখেন কিছু অ্যাপস আছে যেগুলো হচ্ছে আমরা ইউজার ইন্টারফেস ভাল লাগে না, ফোন কিনতে যান কাজ করে না, ফোন কিনতেছেন ফোনেরও দেখবেন ইউজার ইন্টারফেস আছে, তাই না? এই যে ফোন মনে হয়েছে স্যার এই ফোনটার ইউজার ইন্টারফেস ভাল লাগে না, তাহলে আমি টাকা দিয়ে এটা কিনতে যাবো কেন? আমি বিকল্প একটা ফোন কিনবো, অন্য কোম্পানির ফোন কিনবো যার ইউজার ইন্টারফেস সহজ বা হ্যাঁ ইউআই রাইট। এরপর বলতেছে সিস্টেম স্টেক হোল্ডার। এটা কারা? ওই যে সেটাও চিন্তা করতে পারেন, অথবা আপনার এই বিজনেসটা যদি হয় আর কি, যে কি শেয়ার ভিত্তিক যে বিজনেসগুলো আর কি, যে একজন ওনার না, ওনার তো একজন না, হ্যাঁ আমি বলি মনে করেন একটা প্রতিষ্ঠানের মালিক 5-6 জন হইতে পারে। যেমন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডে অনেক মেম্বার থাকে না, থাকে তো সবাই তো সমপরিমাণ, শেয়ার ভিন্ন ভিন্ন হইতে পারে কিন্তু মালিকানা আছে। এরপর হচ্ছে আপনি দেখেন ইউনাইটেড গ্রুপ একজনের মালিকানা না, তো অবভিয়াসলি সেখানে কয়েকজন আছে, শেয়ার হোল্ডার আছে, সেই কথাটাই বলতেছে। এইবার দেখেন এক্সটার্নাল কোম্পানিজের সাথেও সে কী করবে? সিস্টেম অ্যানালিস্ট আসলে ডিলগুলো করতে পারে। তাইলে দেখেন একটা লোক এক্সটার্নাল কোম্পানির ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে আপনার কোনো একটা কোম্পানির ক্ষেত্রে সেখান থেকেও তারা চাইলে সার্ভিস নিতে পারে কি এটা একটু শুনেন। সেটা হচ্ছে মনে করেন আপনি হচ্ছেন কোনো স্টক এক্সচেঞ্জ, মনে করেন আপনি হচ্ছে কোনো স্টক এক্সচেঞ্জ, এই যে আমরা ব্রোকারেজ হাউস যেখানে শেয়ার কেনা বেচা হয়, আমরা সেখানে গিয়ে অ্যাকাউন্ট খুলি, তাই না? আপনি অ্যাকাউন্ট খুললে আপনিও শেয়ার কিনতে পারবেন, শেয়ার বিক্রি করতে পারবেন। এখন কোনো একটা জায়গায় গেলাম যেটাকে আমরা ব্রোকারেজ হাউস বলি, ওকে স্যার? আপনি ক্লাসে কি আর স্টুডেন্ট আসবে না? জানি না স্যার, এখানে তো রুম কেলেঙ্কারি হয়েছে। আচ্ছা এই স্টুডেন্টকে কষ্ট করে দিয়ে আচ্ছা তাহলে এই দেখছেন এই যে একটা সিস্টেম অ্যানালিস্ট, উনি দেখছেন তো মানে কতগুলো রুলস আসলে প্লে করে, সে এটা তো হ্যাঁ এন্ট্রি লেভেলের তো না। মনে করেন আমি আজ একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রি যে এন্ট্রি লেভেল আপনি ঢুকছেন, ঢুকার পরে সে হয়তো ওই লেভেলে 3 বছর চাকরি করছে, ডেজিগনেশন আবার আরেক ডেজিগনেশনে এসে 3 বছর চাকরি করতে করতে 10-12 বছর যখন চাকরি করছে, মোস্ট এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তখন এসে চিন্তা করতেছে হ্যাঁ কে বাচ্চা সব দিকে সেই জিনিসগুলো বুঝে সেই কাজগুলো করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ সিস্টেম অ্যানালিস্ট। এবার দেখেন তারা কি করে, এই যে সিস্টেম অ্যানালিস্টের কথা বলছে তাদের কাজটা কি পয়েন্ট আকারে, হ্যাঁ পয়েন্ট আকারে বলতেছে ডিফাইনিং রিকোয়ারমেন্টস ইনভলভস ইন্টারভিউস ইউজার্স। ডিফাইনিং রিকোয়ারমেন্টস মানে হচ্ছে তুই যে তোমার 10-12টা রিকোয়ারমেন্ট থাকতেই পারে অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে, সেখান থেকে কোনগুলো বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট, কোনগুলো ম্যাচর ভ্যালিড, সেগুলো সে কি করবে। কারণ সে একজন কাস্টমার, সে বলতেই পারে তার ইচ্ছা মতো, কিন্তু যে ওইরকম নাও হইতে পারে যে আপনি এটা এরকম বলছেন, এটা এরকম হবে না, এরকম হবে না, প্রায়োরিটি দিবে, তাই না? তারপর বলছে ফ্যাক্ট গ্যাদারিং। এইবার দেখেন ফ্যাক্ট গ্যাদারিং কি বলছে, ডেটা ফ্যাক্টস অপিনিয়ন অফ এ ম্যানেজার, লোয়ার লেভেল ইউজার শুড বি কনসাল্টেড। এই যে দেখেন ডেটা ফ্যাক্টস অপিনিয়ন অফ ম্যানেজার, এর মানে কি? এর মানে হচ্ছে ক্লায়েন্টের কাছে, ক্লায়েন্ট আপনার কাছে ডেভেলপ করতে আসে, ক্লায়েন্ট আপনাকে টাকা দিবে, সে অনেক কিছু যেটা তিনি তো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের না, তিনি নিজের ইচ্ছা মতোই রিকোয়ারমেন্ট আপনাকে দিতে পারে, আমি এটা চাই, কিন্তু আপনি তো জানেন যে এগুলো করা পসিবল না, এটা করা পসিবল, ক্লায়েন্টের সাথে যদি আপনি রাত দিয়ে করেন কি ঘটবে? ওকে ক্লায়েন্ট তো আসবেই না, আপনার চাকরি নিয়ে দরকার। সেই ক্ষেত্রে বলতেছে দেখেন এই জিনিসগুলো নিয়ে যে ডেটা ফ্যাক্টস অপিনিয়ন নিয়ে আবার ম্যানেজারের সাথে কনসাল্ট করবে, যে কি ক্লায়েন্ট তো সারা এগুলো চাচ্ছে কি করবো, তখন ম্যানেজার যদি একটা সাইড আছে না এটা তো পসিবল না, তখন অ্যানালিস্ট কি করবে? বলতে পারবে যে না আসলে এটা পসিবল। ওকে দেন হচ্ছে লোয়ার লেভেল ইউজার শুড বি কনসাল্টেড। লোয়ার লেভেল কারা? একদম যারা লো লেভেল, ওই যে কিছুক্ষণ আগে বললাম একটা সিস্টেম লঞ্চ করার পরে এটা মার্কেটে দিয়েছে, ফিডব্যাক নিতেছে যে আমাদের এটা দেখেন তো ইউজ করে কেমন লাগতেছে, তখন আপনি একটা ভিডিও না ভালো আছে কথা
এই যে এই কাজটা ফ্যাক্ট তারা সুইচ অন করেছে। এরপর বলতেছে অ্যানালাইসিস অ্যান্ড এভালিউশন, ওই যে অ্যানালাইসিস অ্যারাইভ এট দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিস্টেম। এর মানে একটা সিস্টেম আপনি একটা সমান এটাকে যদি সহজ ভাষায় বলি সেটা হচ্ছে একটা প্রবলেম আপনি অনেকভাবে সলভ করতে পারেন, অনেকভাবে সলভ করতে পারেন। এরপর আমরা ইউপিসি হয়ে থাকছি, তাই না? ইউনিভার্সিটিতে আসবেন, আপনি সবসময় মনে করেন মহাখালী হয়ে আসাটাই আপনার জন্য প্রিপেয়ার। ওই যে বললেন আসার সময় কিন্তু কোনো কারণে যে মহাখালীতে আন্দোলন করতেছে, তখন কী করবেন? বাসায় চলে যাবেন, আসবেন না ক্যাম্পাসে, হয়তো তখন কী করবেন? বিকল্প কোনো ওয়ে খুঁজে বাইর করবেন। তার মানে ওই রোড বাদ দিয়ে আমি কি ক্যাম্পাসে আসতে পারতেছি, তাই তো? আপনি ঠিক একটা সিস্টেম ডিজাইন করবেন, একাধিক কী থাকবে, ওয়ে থাকবে। সে ওয়ের ক্ষেত্রে আপনি একটা ওয়ে নিয়ে চিন্তা করতেছেন, এই দিক দিয়ে আগাইতে কোনো কারণে মিলতেছেন, তা আপনি ওটাকে প্রজেক্ট কি বাদ না, আপনাকে বিকল্প ওয়েতে আপনাকে আগে। আচ্ছা, আমি যদি একটা সিস্টেম অ্যানালাইসিস তৈরি করি, সেক্ষেত্রে আমি যেভাবে তৈরি করবো ওইভাবে কি অলওয়েজ কি থাকবে, নাকি ওইটা কোনো বাগ সৃষ্টি হবে? বাগ সৃষ্টি হবে বলতে এই যে এভালুয়েশন করা, এভালুয়েশন করতে অবভিয়াসলি কনফিডেন্স না, যদি আমি না আপডেট করি এটাকে আমার পিওর মানে নিচ থেকে প্রোগ্রাম এরকম করবেন, নিচ থেকে আপনি প্রোগ্রাম যেভাবে অলওয়েজ লিখছেন, মানে আমি টোটাল একটা ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করলাম, হ্যাঁ, ঠিক আছে। এখন ওইটার ক্ষেত্রে যে আমি যদি একজনের হ্যান্ডওভার করি, হ্যান্ডওভার করার পরে সে ওইটা ইউজ করতেছে, ওইখানে কি কোনো বাগ সিস্টেম কি থাকবে? মানে ওখানে কোনো বাগ নাই, আমি ফার্স্টে দেখাই দিলাম, ঠিক আছে। পরবর্তীতে কি কোনো এরকম যদি আমি নিজে আপডেট না করি? আপনি তো দিয়ে দিলে হবে না, আপনি তো আপনার সিস্টেমটা ওই ইউজারের মেশিনে ইমপ্লিমেন্ট করে দিয়ে আসা, হ্যাঁ, দিয়ে আসার পরে কোনো কারণে বাগ হইতেও পারে, কোনো কারণে। যেমন কি হতে পারে, যেমন ডেটাবেস সাপোজ ফুল হয়ে গেছে, তখন কি করবেন? এটা তো আপনার ফল্ট না, কার ফল্ট? যে ওনার ফল্ট। হ্যাঁ, ইউজ করতে পারেন একটা কোশ্চেন যে এটা এইভাবে করলে এটা হয়, কিন্তু সে বুঝতে পারে না, সে উল্টাটা ফেলে বসে আছে, কিন্তু আপনার ফল্ট না, কার ফল্ট? ওনার ফল্ট। এই ক্ষেত্রে হচ্ছে কি, এই যে সহজের যে বিষয়টা ইউজার ইন্টারফেস, এটাই তো বললাম যে সে আসলে এভালুয়েশন করবে। আবার একদম যেমন দেখেন ডেটাবেস ফুল হয়ে গেছে, কারণ এটা কি ওনার ফল্ট? এটাও ওনার ফল্ট। এটা হয়েছে হয়তো বা উনি বুঝতে পারেন কি পরিমাণ ডেটা আসতে পারে, উনি অনুযায়ী হয়তো ছোট্ট কোনো ডেটাবেস ইউজ করতেছে বা স্টোরেজ ইউজ করতেছে। এটা আপনারা ফল্টটা ওনারও না, বাট কি হয়েছে, মনে হয়েছে আরো হয়ে গেছে, হ্যাঁ ডাউন হয়ে গেছে, তা মনে হচ্ছে যে আরো বড় ইউজ করলে মনে হবে। তো এইরকম তো ফ্রিকুয়েন্টলি আপনার ফেস করবে। এখন সে তো বুঝবে না, সে বুঝবে তোমার ভাই এটা তোমার এটা কাজ করে না, কিন্তু দোষটা আপনার না, ওকে? দোষটা আবার ওনারও না, তাহলে একটা মিস কমিউনিকেশন। কারণ এগুলার থেকেও তো যে সিস্টেম অ্যানালাইসিস যে করবে তার তো এগুলো বলতে হবে যে আপনি কোন ধরনের কোন রিলেভেন্টে আপনারা এটা নিতেছেন, কত ধরনের কত টাইপের ডেটা এখানে প্রতিদিন এই জিনিস থাকা লাগবে। এরপর বলতেছে সলভ এ প্রবলেম, হ্যাজ ইট রিকোয়ারমেন্টস কনভার্টেড ইনটু স্পেসিফিক রিকোয়ারমেন্ট। এইটা দেখেন, এই যে হ্যাজ ইট রিকোয়ারমেন্টস কনভার্টেড ইনটু স্পেসিফিক রিকোয়ারমেন্ট। এর মানে হচ্ছে কি, আপনি অনেকগুলো রিকোয়ারমেন্ট নিয়েছেন, নেওয়ার পরে সবগুলো গুরুত্বপূর্ণ না, আপনি সেখান থেকে সার্টিফাই করে যেগুলো মেজর সেগুলো রাখেন। সাজেস্টেড মেনি অল্টারনেটিভ সলিউশন, মানে তারা একটা সলিউশন দিয়েছে, সে খুশি না, তো বললো যে না আমি এরকম না, আপনি এইভাবে করা যায় না। তখন আপনি না চিন্তা করে যে আচ্ছা এইভাবে তো করা যায় না, তাহলে দেখেন এইভাবে করা যায়, ওকে, অন্য উপায় করা যায়, ইটস ওকে। কোয়ান্টিফাই কস্ট অ্যান্ড বেনিফিট, কারণ আপনি যে বারবার চিন্তা করতেছেন, আপনি তো ফ্রিতে খাটবেন না, ওকে? আপনি আগে ক্লায়েন্ট আপনার কাছে কী চাইছে আপনি ওটা বুঝবেন, ওটা বোঝার পর আপনি ডিমান্ড করবেন যে আপনার কাজটা হবে গর্জিয়াস, সো আমাকে ডিমান্ড দিতে হবে এত, আপনার কাজটা ইটস ওকে এত, ইটস ওকে আমাকে দিতে হবে এত, আপনার কাজটা সহজ তো বলবে না, মানে বুঝে দিবে আর কি, তাহলে হয়তো সে ওই অনুযায়ী ডিমান্ড করবে, তাই তো? ফাংশনাল ড্রয়িং আপ স্পেসিফিকেশন, দেখেন ফাংশনাল স্পেসিফিকেশন কি বলতেছে, আন্ডারস্টুড বাই ইউজার এন্ড প্রোগ্রামার, দুইটাই বুঝতে হবে, কোনটা দিয়ে কি করে, ওকে? দুইটা দিয়ে দুইজনকে বুঝতে হবে, তাই? এরপর বলতে অ্যাকসেপ্টেড বাই ইউজার, এবং এই যে জিনিসটা ইউজার বোঝার পরে বলতেছে হ্যাঁ এটা ভালো, ওকে অ্যাকসেপ্ট করছে, তাহলে ওনার এটা ঠিক আছে ডেভেলপ করা। ফ্রি সাইজ অ্যান্ড ডিটেইল, ফ্রি সাইজ মানে কি একদম সূক্ষ্ম, ডিটেইল একদম মানে খুব অর্গানাইজড হয়ে যায় করা। অ্যাকাউন্টস ফর পসিবল চেঞ্জেস, এর মানে কোনো কারণে যদি ভবিষ্যতে আপডেট করার দরকার হয় এটা যাতে করতে পারে। সিস্টেম ডিজাইন, লজিক্যাল ডিজাইন অফ সিস্টেম, কি বলছে, অবজেক্ট আইডেন্টিফিকেশন, নরমালাইজেশন, ডেটাবেস টেস্ট না, ওকে? এটা ডেটাবেস আপনারা পাবেন। নরমালাইজেশন বলতে কি বোঝায়, ডিপেন্ডেন্সির কথা বলছে আর কি, যদি একটা টেবিল আরেকটা টেবিল
সেক্ষেত্রে হচ্ছে নর্মালাইজেশন করে নিতে হবে। টেস্ট করবে, টেস্ট করে করে ছাড়বে। ডিজাইন মাস্ট বি মডিউলার টু অ্যাকোমোডেট চেঞ্জেস। এর মানে কি? এর মানে হচ্ছে আপনার সিস্টেমটা আপনি এমনভাবে ডিজাইন করেন যে এখন চিন্তা করতেছেন একটা বিজনেসের জন্য আমার ক্লায়েন্ট হচ্ছে 500 জন, আগামী 10 বছর পরে আপনার ক্লায়েন্ট 1000 হইতে পারে, 20,000 ডিপেন্ড করে আমার ডিজাইনটা করতে হ্যাঁ এমনভাবে আমি কইরা রাখবো যাতে হচ্ছে পরবর্তীতে আপডেট করতে পারি। বাসা ঠিক একই রকম যে আমার মনে হয়েছে যে আমাদের এখানে ভাড়া চলবে, তো এখন তো টাকা পয়সা কম, একটা 2 তলা করতেছে, পরবর্তীতে আরো 3 তলা ফাউন্ডেশন 10 তলা রেখে আছে, এরপর আস্তে আস্তে করতেছে, তাই না? এই কতটাই সেম যে পরবর্তীতে যদি আপনি কি করে এই যে ডিজাইন মাস্ট বি মডিউলার টু অ্যাকোমোডেট দ্য চেঞ্জেস, এটা করতে হবে। এভালুয়েটিং সিস্টেম, এভালুয়েশন আফটার ইউজার ফর সাম টাইমস, কিছুক্ষণ পর পর এভালুয়েশন করা মানে ঠিকঠাক মতো কাজ করে, হ্যাঁ মূল্যায়ন করে ঠিকঠাক মতো কাজ করে কিনা। প্ল্যান পিরিয়ডিসিটি ফর এভালুয়েশন, প্ল্যান পিরিয়ডিসিটি মানে হচ্ছে এত সময় পর পর আমার সিস্টেমটা ঠিক আছে কিনা, মানে প্রতি মাসে বা যে কোনো একটা সার্টেন টাইমে ওইটাকে হ্যাঁ দেখা মনিটরিং করা ঠিক আছে কিনা, ঠিক আছে কাজ করতেছে কিনা। মডিফাই অ্যাজ নিডেড, যদি লাগে আপনি মডিফাই করে দেবেন। নলেজ অফ এ অর্গানাইজেশন, কি লাগে? নোয়িং ইউজ আর জার্গন এন্ড প্র্যাকটিসেস, আপনাকে বুঝতে হবে যে আসলে এই সময় ইউজাররা কি খাবে বা কি মানে বর্তমান সিচুয়েশনে কি চলে মার্কেটে, ওটা আপনাকে বুঝতে হবে। এখন এটা কে বুঝবে? অবশ্যই সিস্টেম অ্যানালাইসিস বুঝবে। ওকে, ওটা বুঝতে হবে। আমি তো কিন্তু কারণ ওটা তো প্রতিবার আমি ওল্ডেস্ট জিনিস ধরাই দিতে পারবো না, তাইলে আমার কোম্পানি তো চলবে না, রাইট। এই যে নো ম্যানেজমেন্ট, এবার আপনাকে আমার বুঝতে হবে ম্যানেজমেন্ট আসলে কি চায়, ওকে সেটাও কিন্তু বুঝতে হবে, তাই তো? নলেজ অফ কম্পিউটার এন্ড সফটওয়্যার, এটা তো মাস্ট লাগবে। নলেজ অফ এ সিস্টেম ডিজাইন টুল, কিপ অ্যাভরেস্ট অফ মডার্ন ডেভেলপমেন্ট, একদম আপনি সর্বোচ্চ চূড়ায়, অ্যাভরেস্ট মানে হচ্ছে কি সর্বোচ্চ চূড়ায়, মানে আপনি একদম আপ টু ডেট থাকা লাগবে টেকনোলজি। হ্যাঁ, প্রতিদিনের আর্টিকেল, হ্যাঁ আপ টু ডেট থাকা, প্রতিদিন কি টুলস, রাইট। গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, এর মানে কি? মানে আপনার ভালো যোগাযোগ, এটাকে আমরা কমিউনিকেট মানে করা, কাস্টমারের সাথে কাস্টমার ইরিলেভেন্ট একটা দাবি করে বসে, আপনি যদি চেপে যান না, এটা করা যাবে না। ম্যানেজার খুব রাগান্বিত ভাষায় কথা বলছে, আপনি যদি মন খারাপ করেন যে আমি চাকরি ছেড়ে দিই, করা যাবে না। এই কথাটাই বলছে যে আসলে আপনি চারদিকে, ওই যে কিছুক্ষণ আগে দেখলেন না যে সিস্টেম অ্যানালাইস্ট প্রোগ্রামারের সাথে কাজ করতেছে, টেকনিক্যাল কাজ করতেছে, ম্যানেজারের সাথে করতেছে, স্টক হোল্ডারের সাথে, রাইট। মানুষ তো একটাই, কিন্তু দেখেন সবার সাথে সম্পর্ক বজায় রেখে সে কাজ করতে পারে, এটাই বলতেছেন গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। লিড স্মলার টিমস, এর মানে কি? বস থাকে না প্রত্যেকটা টিমে, যে প্রোগ্রামিং ডেভেলপিং টিমে হচ্ছে একজন, যে 10 জন ডেভেলপার আছে এর মধ্যে একজন লিড দিচ্ছে, ডিজাইন টিমে 10 জন আছে একজন লিড দিচ্ছে, তাই তো? মোটিভেট করা। এখন একটা টিমে 10 জন সমান পারফরমেন্স করবেন, এটাই স্বাভাবিক। কেউ হয়তো বেশি করবে, যে বেশি করবে তাকে তো আমরা টিম লিডার বানাবো, তাই বলে বাকিরা যে কিছু পারে না তা পারে। এখন একটা লোক আইসা একটু বলছে যে কোনো একটা জায়গায় ভুল করছেন, আপনি তার সাথে এমন একটা বিহেভ করলেন যে সে আসলে এই কাজের প্রতি একদম মন শুরু হয়ে গেছে, এটা কাইন্ড অফ লিডারশিপ টাইপের। এই কারণে এই যে দেখেন, এই যে আপনাকে হইতে হবে মোটিভেটর। ভুল হইতে পারে, আপনি বুঝবেন যে হ্যাঁ ভুল হইতে পারে, সমস্যা নেই, তবে তুমি এটা এইভাবে চিন্তা করতে পারবে, তখন হয়তো দেখবেন সে খুব ভালো উৎসাহ নিয়ে আবার ওইরকমভাবে চিন্তা করে ওইরকমভাবে কাজ করতে। ওকে, অ্যাবিলিটি টু কমিউনিকেট মানে কি? আপনি খুব ভালো, হ্যাঁ আপনার খুব স্কিল আছে, কিন্তু আপনি বুঝাই পড়াইতে পারেন না। আপনি খুব স্কিল আছে, আপনি কোনো কিছু প্রেজেন্ট করতে পারবেন না, তাহলে আপনি যে স্কিলফুল, এরকম তো হয় যে যেমন অ্যাবিলিটি টু কমিউনিকেট। এখন আমার কাছে একটা কাস্টমার আসছে, তাহলে যদি আমি অ্যাডভান্স লেভেলে কিছু বুঝাইতে যাই সেটা বুঝবে, হ্যাঁ বুঝবে না, রাইট। কারণ তার সাথে কিন্তু ওই ধরনের কথা ইউজ করতে হবে যেটা সে বুঝবে না। আমি তো সবগুলাই বুঝবো, কিন্তু ও তো আমার কথা বুঝবে না, কারণ ও তো টেকনিক্যাল ইউজার, তো টেকনিক্যাল লাইনের না আপনার ক্লায়েন্ট। আপনি তো আপনাকে হিসাব করতে হবে যে আমি কার সাথে কথা বলছি, সে বুঝবে, আমি ওই ওইটা যদি কথা বলতে পারি সে বুঝবে, তাইলে দেখবেন এগ্রিমেন্ট চলে আসছে, আপনার ক্লায়েন্ট বেড়ে গেছে, কাজ দিবে আপনাকে। এই যে ওরাল প্রেজেন্টেশন, তার মানে খুব ভালো মুখেও পারফরমেন্স করা লাগবে আপনাকে। রিপোর্ট রাইটিং, হ্যাঁ রিপোর্ট রাইটিং কেন? রিপোর্ট রাইটিং হচ্ছে দৈনন্দিন জীবনে অফিসগুলোতে কি মুখে মানে কথা চলে, মুখে কিছু চলে না। আপনি দিন শেষে যদি একটা কিছু পারমিশন নিতে চান, আপনাকে বলবে যে একটা লেখেন, হ্যাঁ অ্যাপ্লিকেশন লেখার পরে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন কাছে যায় সাইন করার পরে অ্যাকাউন্টে জমাতে টাকা দিবে, তাই তো? এই যে রিপোর্ট রাইটিং কি সিস্টেম অ্যানালাইসিস, হ্যাঁ করতে পারে, অবশ্যই, যেহেতু ম্যানেজারের সাথে সে কাজ করে,
যেহেতু ম্যানেজারের সাথে কাজ করে, যেহেতু সে যদি তার আন্ডারে তো অনেক মানুষ আছে, হইতে পারে না হইতে পারে। এখন কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে একদম টপ লেভেলের। এটা ঠিক আছে যে রিপোর্টার সে জানতে হবে জানে যেন সে তার এমপ্লয়ি যে কাজটা করে আনছে এটা ঠিক আছে এই অনুযায়ী, তার তো আর লেখার দরকার নেই। লেখার দরকার নেই বলতে দেখেন আপনি আপনার যদি 10 বছর সফটওয়্যার এক্সপিরিয়েন্স থাকে ইন্ডাস্ট্রিতে, তো আপনি ভালো একটা রোল প্লে করেন। ধরলাম আপনি একটা সিস্টেম অ্যানালাইজ হয়ে গেছে, তো আপনার আন্ডারে অনেকগুলো টিম কাজ করে। তো এক এক টিমে দেখা যাবে যে যে মেম্বারগুলো আছে এগুলো এক একটা জব এক্সপিরিয়েন্স, ওনাকে দিয়ে আপনি রিপোর্ট লেখাইছেন ঠিক আছে, এর মধ্যে ভুল থাকবে না। আলটিমেটলি ওই রিপোর্ট কারেকশন কে করবে? সিস্টেম অ্যানালাইস্ট করবে, তাই তো? উনি তো ওরা কি কইরা দেবে আলটিমেটলি শেষে যে কিউসি যে পার্টটা কোয়ালিটি, হ্যাঁ, তাইলে সে হয়তো ফাইনালাইজ করবে। হ্যাঁ, তোমার এখানে বলছিল সে নিজ দায়িত্বে আপডেট করে সাবমিট করবে, মানে ওর হাত দিয়ে আর কি ম্যানেজার কাছে যাবে, ওর হাত দিয়ে আনসার কোয়েরিজ যা যা জানতে চায়, যা যা করা মানে আসলে নলেজ অ্যানালিটিক্যাল মাইন্ড। এর মানে কি? এর মানে হচ্ছে চিন্তা করতে হবে যে আমি এই প্রবলেমটা আসলে কি, মানে এই যে ইউজার আমার কাছে কতগুলো দিয়ে গেল, রিকোয়ারমেন্ট দিয়ে গেল, আমি আসলে আরো কত বেটার ওয়েতে তাকে আমি সাবমিশন দিতে পারি বা সিস্টেমটা ডেভেলপ করতে পারি। অ্যাবিলিটি টু অ্যাসেস দ্য ট্রেড আউট, বুঝতে হবে আপনাকে কারেন্ট সাম কি কমন সেন্সেস। এর মানে সাউন্ড কমন সেন্সেস এর মানে হচ্ছে কি, মানে এটাকে আপনার বলা হয় তাহলে যে সূক্ষ্ম বিচার বুদ্ধি বা এই টাইপের একটা কথা আছে না, হ্যাঁ, সেটা কি তীক্ষ্ণ বিচার বুদ্ধি, যেমন কথার টোন বোঝা, এরকম কিছু যে এই কোন ভাবে বলছে আমাকে অ্যাংরি হয়ে বলছে নাকি হচ্ছে হ্যাপি বলছে, এরকমটা আমাদের সমস্যা। এরপর চেক করো কিউরিসিটি টু লার্ন অ্যাবাউট এ নিউ অর্গানাইজেশন। কিউরিসিটি টু লার্ন কি? আপনি রাইট, আপনি যদি এরকম চিন্তা করেন যে আপনার একটা প্রতিষ্ঠান মাত্র শুরু করছেন, শুরু করার পরে আপনাকে ভালো একটা পজিশনে হেল্প করে, মানে বসাইছে প্রতিষ্ঠান ইয়ারা যারা মালিক পক্ষ বসাইছে, কিন্তু আপনাদের দিয়ে খালি স্যালারি দিয়ে যাচ্ছে, কোনো রকম প্রতিষ্ঠান চলতেছে, কিন্তু এই প্রতিষ্ঠানের কোনো ভবিষ্যৎ নাই। ভবিষ্যৎ নাই বলতে কি যে আগামী 10 বছর পরে যে মিশন থাকে আপনার এটা নাই, তাহলে আপনি বসে থাকবে না। যখন আপনার মধ্যে মিশন থাকবে যে আমি আগামী 10 বছরে আমার এই কোম্পানিটাকে এই পজিশনে নিয়ে যাওয়ার ট্রাই করব, এবং দেখবে যে পা দিয়ে কিছু ইমপ্রুভ করছে, তখন বুঝবে না আমার ঠিক আছে এই কাজ করো, আমার কোম্পানিতে কাজ করো। এটাই বলতেছে এই যে কিউরিসিটি টু লার্ন অ্যাবাউট নিউ অর্গানাইজেশন। বাইরের প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করে, কিভাবে তারা আগাই যাচ্ছে, এটা যদি আপনি না দেখেন, না বুঝেন, তাহলে তো আপনি নিজের প্রতিষ্ঠানে বিভিন্ন অর্গানাইজেশনকে ফলো করতে হবে তারা কিভাবে কাজ করে। ব্রেথ অফ দ্য নলেজ, গভীর জ্ঞান থাকা লাগবে। কি নিয়ে? ব্রড লিবারাল নলেজ, ভালো জ্ঞান রাখা লাগবে আপনাকে। ভ্যারাইটি অফ জবস টু ট্যাকেল ইন ড্রাইভার্স অর্গানাইজেশন। ভ্যারাইটি অফ জবস ইন ট্যাকেল ইন ড্রাইভার্স অর্গানাইজেশন। লিবারাল মানে দীর্ঘ পরিসরে, যেটাকে আমরা বলতেছি মানে গভীর জ্ঞান থাকা। এটা কি লাইব্রেরি থেকে আসছে না ওয়ার্ডটা থেকে হইতে পারে, আমি চিন্তা বলতে পারছি, তবে এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে বড় পরিসরে আর কি জ্ঞান রাখা লাগবে, যেটা জ্ঞান থাকা লাগবে, গভীর জ্ঞান। আপনি যেই সেক্টরে যেটাকে আমি স্পেশালিস্ট, এক কথা হচ্ছে স্পেশালিস্ট। অ্যানালাইসিসটা স্পেশালি কাইন্ড অফ সিমিলার। হ্যাঁ স্যার, আপনি দেখা যায় যে আমরা ডাক্তার তো সবাই এমবিবিএস, তাই না? এরপর আপনি প্রফেসর কেন বুঝি, এ হচ্ছে প্রফেসর কেন বুঝি, নিউরোলজিস্ট, এ হচ্ছে স্পেশালিস্ট বুঝি না আমরা, এও ওয়ান টাইপ তাই গভীর জ্ঞান। আপনি যেখানে যেই সেক্টরে কাজ করবেন বা যে এরিয়াতে কাজ করতেছেন ওখানে আপনি ভালো একটা জ্ঞান। এরপর বলতেছে ভ্যারাইটি অফ জবস টু টেকেল ইন ডাইভার্স অর্গানাইজেশন। দেখছেন এই যে একটু আগে ফার্স্ট স্লাইডটাই ছিল, দেখছেন কতগুলো সে প্রোগ্রামের সাথে কাজ করছে, স্টেক হোল্ডারের সাথে কাজ করছে, ম্যানেজারের সাথে কাজ করে, এরপর হচ্ছে আপনার শেয়ার হোল্ডার যারা আছে তাদের সাথেও কাজ করতেছে। এই যে বিভিন্ন ধরনের ভ্যারাইটি অফ জবস টু টেকেল, ওকে, সেই কাজগুলো করতে পারে। আমরা কি বুঝতে পারছি? এইবার বলতেছে টুলস ইউজ বাই সিস্টেম অ্যানালাইস্ট। এখন এই যে মুখে যা যা কথাবার্তা বলবো সেটা আসলে টুলসগুলো যদি ডিটেল কোনো কিছু লেখা দেয়, এটা তো ক্লায়েন্ট জীবনও বুঝবে না। তার চেয়ে ভালো কি হচ্ছে যে ভিজুয়ালি যদি কোনো কিছু দেখাতে পারি, সেই স্লাইডটাতে আমরা নেক্সট স্লাইড থেকে শুরু হবে ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন থাকবে, ডিএফডি বলি আমরা, ডেটা ফ্লো। এই যে আজকে যে লেকচারটা করাইলেন এই ক্ষেত্রে যে কোশ্চেনগুলি আসতে পারে কেমন?